এক্সপিডিশন নেক্সটের সঙ্গে চলুন দেখে নিই আমাদের বিগত অফবিট হিমাচলের পুরো ট্যুরটা। প্রথমে হাওড়া থেকে 13051 নেতাজি এক্সপ্রেস ধরে হাওড়া থেকে পৌঁছালাম চণ্ডীগড়। হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস রাত 9:55 ছাড়ে। 27 ঘন্টা জার্নি করার পর চণ্ডীগড়ে রাত্রির 1:35 পৌঁছে। খুব লেট যদি না করে মোটামুটি অন টাইম থাকে ট্রেনটা। এই ট্যুরে প্রয়াগরাজ থেকে আমাদের 3জন গেস্ট ওঠার কথা। সাধারণত নেতাজি এক্সপ্রেস 10:30টায় প্রয়াগরাজ পৌঁছে। আমাদের ট্রেন একটু লেট থাকাতে প্রায় 11:20 থেকে 11:30 মধ্যে প্রয়াগরাজ ঢুকেছি। সেখান থেকেই আমরা আমাদের গেস্টদের রিসিভ করলাম এবং ট্রেনে তাদের সিট প্রোভাইড করলাম। প্রয়াগরাজ স্টেশন ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল। এরপর আসবে কানপুর, ফিরোজাবাদ, টুন্ডলা জাংশন, ওল্ড দিল্লি হয়ে সোনিপত, আম্বালা ক্যান্ট এবং শেষে পৌঁছাবে চণ্ডীগড় স্টেশনে। বাইরের টেম্পারেচার এখন অনেক বেশি, মোটামুটি 45 থেকে 46 ডিগ্রি টেম্পারেচার চলছে। আমরা এসে পৌঁছালাম চণ্ডীগড় স্টেশন। আমাদের ট্রেনটি চণ্ডীগড় স্টেশন থেকে কালকাগামী ট্রেনটি কালকার দিকে চলে গেল। গেস্ট আমাদের সব লাগেজ নিয়ে চণ্ডীগড় স্টেশনের বাইরে যথারীতি আসা আরম্ভ করলেন। বন্ধুরা, আপনারা একটু দেখুন সকালবেলায় চণ্ডীগড় স্টেশনের আশেপাশের সৌন্দর্য। চণ্ডীগড় স্টেশনটা ভালো করে সাজানো হয়েছে নতুন আদলে এবং এখনো কাজ চলছে। আমাদের 2টি টেম্পো ট্রাভেলের গাড়ি বুক করা আছে। লাগেজ এবং কিচেনের যত সামগ্রী গাড়িতে লোড করে আমরা রওনা দেব সিমলার উদ্দেশ্যে।
ন্যাশনাল হাইওয়ে 5, যেটা কালকা সিমলা হাইওয়ে বলা হয়, সেই ধরে আমরা রওনা দিলাম সিমলার পথে। আশেপাশে প্রকৃতির সৌন্দর্য ও ঠান্ডা পরিবেশ দারুণ লাগছিল। এই জায়গাটিকে সোলাং বলা হয়। এটি সিমলার আগে একটি বড় সিটি। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো আমাদের কিছু বাজারঘাট ও কিছু সামগ্রী নেওয়ার জন্য। তারপরে রওনা দিলাম সিমলার পথে। আমরা প্রায় সিমলার ঢুকেই গেছি। আমাদের দুটো গাড়ির মধ্যে একটি গাড়ি আগে ছুটছে। এই বাঁদিকে যে টানেলটি পড়ে এটাকে ভিক্টরি টানেল বলা হয়। এই টানেল ধরে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। আমরা এসে পৌঁছালাম আমাদের সিমলার হোটেলে। রিসেপশন থেকে চাবি যে যার পছন্দ মতো তুলে যে যার রুমে গেলেন। এটি একটি রুমের আউটসাইড ভিউ। আমাদের রুমগুলো কম বেশি সব এইরকমই ছিল। গেস্টরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে জল খাবার সেরে ফেলেন এবং তারপরে যে যার মতো বেরিয়ে পড়েন সাইট সিন করতে। বন্ধুরা, এটি হলো জাকু টেম্পল, সিমলার প্রসিদ্ধ জাকু মন্দির। এই মন্দিরটি বজরংবলীর নামে উৎসর্গিত। পুরাণ অনুপাতে এই মন্দিরের স্থাপনা হয় যখন রামায়ণে হনুমানকে সঞ্জীবনী বুটি আনতে বলা হয়। হনুমান তখন এই পাহাড়ের ওপরে পা রাখেন, যে কারণে এই পাহাড় সমতল হয়ে যায় এবং সেখান থেকে এই জায়গাটির নাম জাকু টেম্পল পড়ে। সিমলা চার্চ দেখে চলে গেলাম সিমলা মল। সামনে যে মূর্তিটি দেখছেন ওটা শ্রীমতী ইন্দিরা গান্ধীর মূর্তি। দেখুন বন্ধুরা, ম্যাল থেকে বাইরের সিনসিনারিটা কত সুন্দর লাগছে দেখতে। সিমলা চার্চ, সিমলা মল, কর্পোরেশন হাউস আর চার্চের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সিমলা মার্কেট। নানান রকম জিনিস কেনাকাটির জায়গা আছে সিমলা মলে। আমরা চলে আসলাম সিমলা কালীবাড়িতে। সকালবেলায় মন্দির বন্ধ, বেলার দিকে খোলে। সামনের মন্দিরটি হচ্ছে একটি শিব মন্দির। সিমলাকে এমনি পাহাড়ের রানী বলা হয়। সাইট সিন ও ছোট ছোট বাড়িগুলো দেখতে দারুণ লাগে। এটি সিমলার লোকাল মার্কেট, যেখানে নানান রকমের জিনিস পাওয়া যায়। ফল মার্কেট, বাজার ইত্যাদি। সাইট সিন সেরে গেস্টরা চলে আসলো হোটেলে। এসে দুপুরে লাঞ্চ সেরে ফেলছেন। না এমনি মাছের রান্না বান্না সব ঠিক আছে? না না ইয়ে চাইলো পিছনে। রান্না বান্না খারাপ হলে বলবে। মাছ সম্বন্ধে কোনো কমেন্ট থাকলে বলবে। বিকেলে টিফিন সেরে গেস্টরা আবার বেরিয়ে পড়লো কর্পোরেশন হাউস আর ম্যাল রোডে। উড়তি পতাকার দেখতে কি না ভাল লাগে সিমলা ম্যাল থেকে। আর রাত্রির এই আলোর মধ্যে চার্চ, লাইব্রেরি হাউস দারুণ। রাত্রিরে গেস্টরা আবার হোটেলে ফিরে আসেন। রাত্রিরে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েন, কারণ পরদিন সকালবেলায় আমরা সিমলার থেকে সারানের প্রতি রওনা দেবো। হোটেলের সামনে দিয়ে দেখুন কালীবাড়ির ছবিটা দারুণ লাগছে। আর জাকু টেম্পলের হনুমান মূর্তিটি
দূর থেকে দেখা যাচ্ছে। সকাল সকাল সিমলার থেকে বেরিয়ে রওনা দিলাম সারানার দিকে। 162 কিলোমিটার রাস্তার জার্নি আছে এই রাস্তায়। মাঝখানে পড়ে চেরি বাগান। দেখুন কি অপরূপ দৃশ্য, গাছে লাল লাল পাকা চেরি। গেস্টরা এখানে নেবে চেরি বাগানে গিয়ে একটু ঘুরে আসছেন। কেউ চেরি কিনেছেন, কেউ গাছ থেকেই চেরি বসে খেয়েছেন। এই সময়ের মাঝখানে আমাদের দুটো টেম্পো ট্রাভেলার বেশ কিছুক্ষণ রেস্ট পায়। দেখুন গাছের লাল লাল চেরিগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটাকে বলে গেটওয়ে টু কিন্নর। ন্যাশনাল হাইওয়ে NH5 এর মধ্যে কিন্নর যাওয়ার পথে এই জায়গাটি পড়ে। পাহাড়ের বুক কামড়ে গাড়ি আমাদের ছুটছে প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। প্রকৃতির কোলে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে সত্যিই ভালোই লাগে। আমরা এসে পৌঁছালাম আমাদের সারানের হোটেলে। এইরকম রুম আর সাইট সিন বিউটি রুম থেকেই দেখা যায়। আপনারা দেখে বলুন রুম এবং রুমের কোয়ালিটি কেমন। রুম থেকে বেরোলেই ভীমাকালী মন্দিরের বাগানে এরকম সুন্দর সুন্দর গোলাপ দেখা যায়। আপনার জানার জন্য বলে রাখি, সারান প্রসিদ্ধ হচ্ছে ভীমাকালী মন্দির আর বুসাহার রাজবংশের জন্য। পুরাণ অনুপাতে বুসাহার রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। প্রচলিত আছে তিনি স্থানীয় প্রধান বানাসুরের কন্যাকে বিবাহ করে এই অঞ্চলে তার শাসন প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্য পরে বুসাহার সাম্রাজ্যভাবে প্রতিষ্ঠা পায়। বুসাহার রাজবংশের রাজাদের উদ্যোগে সারানের ভীমাকালী মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। প্রায় 800 বছর পুরনো এই মূল মন্দির কমপ্লেক্সটি। এই রাজবংশে রাজা রাম সিং এই মন্দিরকে রাজপরিবারের প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে স্থাপনা করেন। পরবর্তীতে 1927 সালে রাজা পদম সিং এর শাসনকালে বর্তমান মন্দির কমপ্লেক্সটি নির্মিত হয়। সম্পূর্ণ মন্দিরের স্থাপত্যে ইন্দো তিব্বতীয় শিল্পশৈলীর অনন্য সংমিশ্রণ ও নিদর্শন দেখতে পাওয়া যায়।
ভীমাকালী মন্দির দেখার পরে চলুন আপনাদের দেখিয়ে রাখি শান্তিকুঞ্জ। লিখিত ইতিহাস অনুযায়ী বুসাহার রাজ্যের প্রথম শাসক ছিলেন রানা দানবর সিং, যিনি আনুমানিক 1412 সালে তার শাসন প্রতিষ্ঠা করেন। তথ্য অনুযায়ী যদিও শান্তিকুঞ্জ রাজা পদম সিং এর তৈরি করা, কিন্তু পরে রাজা রাম সিং এর আমলে বুসাহার সাম্রাজ্যের রাজধানী সারান থেকে সরিয়ে রামপুরে স্থাপনা করা হয়। রাজা পদম সিং 1917 সালে রামপুরের ঐতিহাসিক পদম প্যালেসের ভিত স্থাপনা করেন। এই পরিবারটি একটি সম্ভ্রান্ত পরিবার। পরবর্তীকালে এই বংশের 122তম যে রাজা, সে হলেন রাজা বীরভদ্র সিং, যিনি ইন্ডিয়ান কংগ্রেস পার্টির থেকে দাঁড়ান এবং হিমাচল প্রদেশের চতুর্থ চিফ মিনিস্টার হন। শেষ রাজা সে হলেন বিক্রমাদিত্য সিং, যিনি বর্তমানে সিমলার এমএলএ। সম্পূর্ণ বুসাহার রাজপরিবার এখন রামপুর সারানের পদম প্যালেসেই থাকে। বলে রাখি, এরপরে আমরা যেখানে যাব সেটি হলো সাংলা। সেখানকার কামরূপ ফোর্ট যেটা আপনারা দেখবেন, সেই রাজপরিবারও এই বুসাহার রাজপরিবার উত্তরসূরিদেরই সম্পত্তি। পাখির কলরবে ঘুম থেকে উঠে শ্রীখন মহাদেব রেঞ্জের ওপর আছড়ে পড়া সূর্যোদয়ের সোনালি আলো দেখে আমরা তৈরি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম সাংলার পথে। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম বৈষ্ণোদেবী মন্দির। গাড়ির থেকে নেমে গেস্টরা একের পর এক মন্দির দর্শন করতে চলে গেলেন। শুধু আমরাই নই, এই রাস্তায় যাতায়াতের পথে প্রত্যেকটি গাড়ি চালক বা টুরিস্টরা এই মন্দির দর্শন করেন, প্রসাদ খান এবং নিজের মনস্কামনা পূর্ণ করার মানসিক রাখেন। এই মন্দির মাতা বৈষ্ণোদেবীর মন্দির হিসেবে ভীষণ জাগ্রত। সারা রাস্তা ধরে আমরা সাংলার পথে যাওয়ার সময় পেয়েছি বৃষ্টি আর মেঘের খেলা। পাহাড় এই মুহূর্তে সাদা, এই মুহূর্তে কালো, অঝরে বৃষ্টি পড়ছে আর মনে একটাই গান দানা বাজছে, বর্ষরে মেঘা মেঘা। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি সারান থেকে সাংলা যাওয়ার একটি কানেক্টিভ ব্রিজ। এই ব্রিজটি সাংলাকে সারানের সঙ্গে যোগ করতে সাহায্য করে। বন্ধুরা, বাঁদিকে দেখুন, পাহাড় ছিঁড়ে আবার একটি নতুন টানেলের কাজ চলছে। আমরা ডান দিকের পথটি ধরে সাংলার দিকে এগিয়ে যাব। আমরা সারান থেকে প্রায় 60 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন কারচাম ব্রিজ।
কারচাম ব্রিজ জেএসডব্লিউর একটা ওয়াটার হাইড্রো প্রজেক্ট, যার আরেক নাম হলো কারচাম 1-2 জলবিদ্যুৎ প্রকল্প। এই ড্যামের জলের মূল উৎস হল সতলুজ নদী ও বাঁশপা নদী। সতলুজ নদীর উৎস হল তিব্বতের রাক্ষসতাল হ্রদের থেকে এবং বাঁশপা হিমাচলি পাহাড়ের বরফ গলার জল থেকে বাঁশপার সৃষ্টি। এই দুই নদী কারচাম ড্যামের কাছাকাছি এসে সম্মিলিত হয় এবং কৃত্রিমভাবে 17.2 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ দিয়ে নিয়ে গিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। বিদ্যুৎ তৈরি করার পর এই ব্যবহৃত জল ফের সেচের কাজে নদীর পথে ছেড়ে দেওয়া হয়। এই সেই জায়গা যেখানে সতলুজ নদী আর বাঁশপা নদী মিলেমিশে একাকার হয়। দুই নদীকে বাঁদিকে ফেলে আমরা নদীর পাশ ধরে এগোতে থাকলাম কারচাম ব্রিজের সেকেন্ড গেটের দিকে। ব্রিজ থেকে যে টানেলটি দেখতে পাচ্ছেন, মূলত এর ভেতরেই কোনো জায়গায় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এর ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ। আমাদের সঙ্গে ছিল 30 জন গেস্ট। তারা সবাই একটি বিরতি নিলেন এইখানে কিছুক্ষণ রেস্ট আর ফটো সেশনের জন্য। ব্রিজের মাঝামাঝি দাঁড়ালে বোঝা যায় হাওয়ার কত শক্তি, যেন কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে আর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো শব্দ করছে। প্রকৃতির এই মনোরম এবং বিশুদ্ধ হাওয়া যেন শরীরের মধ্যে নতুন জীবনের বীজ ভরে দিচ্ছে। প্রাণ খুলে বাঁচার ইচ্ছা যেন আরো বাড়ছে। কেমন লাগছে ট্যুর? কেমন লাগছে? ড্যামটা দেখে আসো। এই তো সামনে এটা ব্যারেজ আর ওদিক দিয়ে কাট আউট ড্যামে।
চা আর বিস্কুটের বিরতি সেরে আমরা আবার রওনা দিলাম সারানের বাকি পথ অতিক্রম করতে। আপনারা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটি একটি দুর্গা মন্দির। এই জায়গাটি একটি বৈশিষ্ট্য ছিল। বহু বছর আগে এই জায়গাটিতে পাহাড়ের ওপর থেকে অনবরত পাথর পড়ত, ধসও নামত। রাস্তা দিয়ে যাওয়া গাড়ির অনেক ক্ষতি হতো। স্থানীয় পুরোহিতদের বলা কওয়ার পরে সরকার নিজের পয়সায় এই মন্দিরটি তৈরি করে দেন। তারপর থেকে আজ পর্যন্ত এই জায়গাটিতে পাথর পড়া বা ধস নামার কোনো খবর আজ পর্যন্ত আর পাওয়া যায়নি। আজকে সারাটা দিন মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে প্রায় বিকেল ঘনিয়ে আসলো। আমরা সাংলার কাছাকাছি পৌঁছেই গেছি। গধূলিবেলার সূর্য যেন কালো মেঘকে সরিয়ে তার তুলি দিয়ে ত্রিদেব পর্বতের ওপর কালো সোনালি রং দিয়ে যেন আঁকিঝুঁকি করছে। বৃষ্টি পড়ার পর গাছের পাতা যেন সবুজ হয়ে উঠেছে। প্রকৃতি যেন তার নিজস্ব রং আবার ফিরে পেয়েছে। এই সাংলা প্রসিদ্ধ তার নিজস্ব আপেল ও ন্যাচারাল গোলাপ ফুলের সুগন্ধের জন্য। গাড়ির বাইরে যেদিকেই তাকাবেন দেখবেন আপেল ভরা বাগান আর পাহাড়ের গায়ে নিজের থেকে জন্মানো গোলাপ গাছ। এই জায়গার সৌন্দর্য যে নিজের চোখে না দেখবে তাকে ব্যাখ্যা করে বলে বোঝালেও সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে না। রোদ্দুর থাকতে থাকতে আমরা এসে পৌঁছালাম সাংলার হোটেলে। হোটেলের লবিতে এরকম গোলাপ গাছ দিয়ে সাজানো থাকে। আমি প্রত্যেকবার আমার ট্যুরে এইরকমই হোটেল নিই এবং এই হোটেলটা সাংলার জন্য আমার ফিক্স থাকে। কেন বা কারণ আপনারা নিজেরা দেখলেই বুঝবেন। এই হোটেলের গোলাপগুলো প্রকৃতি যেন উজাড় করে রং ঢেলেছে। যেমন গোলাপের সাইজ, রং তেমন গন্ধ। আরো বলে রাখি, এই হোটেলে যে কোনো ফ্লোর থেকে ত্রিদেব পর্বত দেখতে পাওয়া যায়। তা সে লবির থেকে হোক, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর বা টেরেস থেকে। আর লবির সামনে সে তো বলাই বাহুল্য প্রাণ মুগ্ধ করা আপেল গাছে সারি সারি বাগান। আর বাগান পার করলে বাঁশপা নদীর কলরব শব্দ 24 ঘন্টা যা হোটেল থেকে শুনতে পাওয়া যায়। পাহাড়ে যেহেতু সূর্য অস্ত যেতে যেতে 7টা থেকে 7:30 হয়, তাই আমরা সময় নষ্ট না করে চা খেয়ে বেরিয়ে পড়লাম কামরূপ ফোর্ট দেখতে। হোটেল থেকে সাংলা মার্কেট পার করার পর এই ছোট্ট ব্রিজের ডান দিক ঘুরে গেলে কামরূপ ফোর্ট যাওয়া যায়। এই সরু রাস্তা ধরে সোজাসুজি হাঁটতে থাকলে পৌঁছে যাওয়া যায় কামরূপ ফোর্ট। এটা কামরূপ ফোর্টের প্রবেশ দ্বার। এই জায়গা দিয়ে সাংলা ভ্যালির পুরোটাই প্রায় দেখা যায়। এই সরু সরু রাস্তা ধরে হাঁটতে থাকলে এসে পৌঁছায় এই দরজার কাছে।
দেখুন বন্ধুরা, এই দরজায় কাঠের কাজ কত নিখুঁতভাবে করা হয়েছে। প্রত্যেকটি দেবী দেবতার ছবি যেন প্রাণ ভরে কথা বলতে চাইছে। এইটা শ্রী বদ্রীনারায়ণ মন্দির, আর এই মূর্তিটা শ্রী বদ্রীনারায়ণের। প্রতি মাসে গর্ভগৃহের থেকে বার করে শ্রী বদ্রীনারায়ণকে সাংলা শহরটি পুরো ঘুরিয়ে দেখিয়ে ফের মন্দিরে স্থাপনা করা হয়। এই মন্দিরের পাশ দিয়ে উঠে যাওয়া রাস্তা ধরলে সোজা কামরূপ ফোর্টের মেন দরজায় পৌঁছানো যায়, যার ভেতরে অবস্থান করেন স্বয়ং কামাখ্যা দেবী। আসাম থেকে কামাখ্যা দেবীকে আহ্বান করে এইখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় এবং ভূষার সাম্রাজ্যে আরাধ্য দেবী হলেন মা কামাখ্যা। এই ফোর্ট সাধারণত বন্ধ থাকে। অমাবস্যার সময় ভূষার সাম্রাজ্যের উত্তরাধিকারীরা যেখানেই থাকুক না কেন এই কামরূপ ফোর্টে এসে উপস্থিত হন। এখনো এই সাম্রাজ্যে তাদের কুলদেবী মা কামাখ্যার আদেশ ছাড়া তারা কিছুই করেন না। আমিও আমাদের 30 জন গেস্ট ও সকল পৃথিবীবাসীর জন্য মা কামাখ্যার কাছে প্রার্থনা করি, মা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই বলে নেমে আসলাম নিচের দিকে। এবার আমাদের হোটেল ফেরার পালা। সূর্যাস্ত হওয়ার সময় হয়ে এসছে, তাই এইবারের মতো কামরূপ ফোর্টকে শেষ বিদায় জানিয়ে এবং মাকে আমার প্রণাম জানিয়ে চললাম হোটেলের দিকে। সূর্যাস্তের এই মনোরম দৃশ্যকে সঙ্গে নিয়ে ফিরে আসলাম হোটেলে। হোটেলে আজকে একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। এই ট্যুরে বম্বে থেকে আমার দিদি ও জ্যাঠা দুজনাই এসেছিল। আজ 11ই জুন 2026। জন্মসূত্রে আজ আমার দিদির জন্মদিন। এক প্রকার তাকে প্ল্যান করেই এই ট্যুরে আনা হয়েছে, যাতে তার গোল্ডেন জুবলি জন্মদিনটা সে সারা জীবন মনে রাখতে পারে। আমার বিশ্বাস সাংলার এই মনোরম দৃশ্য আর এই জন্মদিনের কথা আমার দিদির জীবন ডায়েরিতে সবসময় লেখা থাকবে। কেক কাটা অনুষ্ঠান আর ডিনার সেরে গেস্টদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ পরের দিন সকাল আমাদের যেতে হবে চিৎকুলের দিকে। এখন শুধু অপেক্ষা কাল সূর্যোদয়ে আর চিৎকুল ভ্যালিকে ভালো করে দেখা। সাক্ষী রাখছি, পয়সা বললেন আমার খাওয়াইনি। আবার আমার ইয়েতে গিয়েই পড়বে ছাদে। বন্ধুরা, চিৎকুল থেকে কাজার ভিডিওটি আপনারা দেখবেন পরের পার্টে।